প্রিয় দর্শক, শুভ সকাল। আজকে টাইমস টুডেজ হেডলাইনে আপনাদের জন্য রয়েছে কিছু আলোচিত সংবাদ ও তার শিরোনাম নিয়ে বিশ্লেষণ। আবুল কালাম আজাদের কাছে জানতে চাইব আজকে পেরোল সংক্রান্ত অ্যানালাইসিসে কি আছে। আমাদের ফ্রন্ট পেজে আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আছে। এর মধ্যে প্যারোল নিয়ে একটা আজকে আমরা স্টোরি করেছি। সেটা হচ্ছে যে প্যারোলটা কি এবং কাদের দেওয়া হয়, সেটা কি সবাইকে দেওয়া হয় কিনা এবং সবার জন্য সেটা প্রযোজ্য কিনা। প্যারোলটা ধরুন যে এটা এক ধরনের হচ্ছে আইনগত অধিকার। সেটা ভিআইপি প্রিজনার থেকে শুরু করে সকল ধরনের যারা বন্দী আছে তাদের সবার জন্যই প্রযোজ্য। তাদের যদি কোনো নিকটাত্মীয় পরিবারের সদস্য মারা যান, বিশেষ করে তাদের জানাজায় অংশ নেওয়া এবং তাদেরকে দাফন করার ক্ষেত্রে বন্দীদের যে স্বল্প সময়ের জন্য মুক্তি দেওয়া হয় তাকে আসলে প্যারোল বলা হয় এবং সেগুলো সাধারণত দেওয়া হয়। আমরা অতীত ইতিহাসে সেগুলো দেখে আসছি। তো প্যারোলের এই বিষয়টি নতুন করে আলোচনা সমালোচনায় এসেছে। আপনি জানেন যে বাগেরহাটে ছাত্রলীগের একজন নেতাকে প্যারোল না দেওয়ার পর থেকে, তো এখানে যেটি হয়েছে তাকে প্যারোল না দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে সে যে ডিস্ট্রিক্টে আবেদন করার কথা ছিল সেখানে করে নাই, কিন্তু আসলে সেটি আসলে মূল যুক্তি হতে পারে না। কিছুদিন আগে পেরোল বিষয়ক একটা নীতিমালা ক্লিয়ার করেছিল গভর্নমেন্ট, যেটা আছে যে মানে এই পেরোলটা কারা কারা দিতে পারবেন। এইখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে, এমনকি মানে জেলার যে অথরিটি, সেই অথরিটি অন্য জেলারটাও কিন্তু দিতে পারবে। এটা কমন সেন্সের বিষয়। মানে একটাই দেশ, আইনও একটা। হ্যাঁ, এক একটা জেলা তো আর মানে আলাদা আইন অনুযায়ী চলে না। আর এইটা একটা হচ্ছে যে মানবিক দিক বিবেচনা করা হয়। ধরুন আমার পরিবারের কেউ মারা গেল, আমি জেলে বন্দি আছি, খুব স্বাভাবিকভাবে আমাকে রাষ্ট্র এই সুবিধাটা দিবে যে আমাকে কয়েক ঘন্টার জন্য মুক্তি দিবে, আমি যেন সেটা আমার স্বজনকে দেখে তাকে দাফন করে আবার। না, কিন্তু কারো কারো ক্ষেত্রে কিন্তু পেরোল হয় না, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু অস্বাভাবিক দ্রুত গতিতে পেরোল হয়ে আবার অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হয়। হ্যাঁ, এরকম উদাহরণ তো আমাদের আছে। ধরুন আমি এই শেখ হাসিনার পতনের পরে প্রথম যে প্যারোলের সুবিধাটা উপভোগ করেন তার নাম হচ্ছে জসিমউদ্দিন রাহমানি। আমরা সবাই চিনি। তাকে জঙ্গিবাদের অভিযোগে এবং অ্যাথিস্ট ব্লগারদের কতল করার জন্য যিনি বিভিন্ন ধরনের প্রচারণা প্রপাগান্ডা চালাতেন, তারপরে তাকে একজন ব্লগার হত্যার পরে তাকে আটক করা হয়। তো 2024-এর 14ই আগস্ট ওনার বোন মারা যায়। তখন নজরুল ইসলাম নামে জনৈক নরসিংদীর একজন ব্যক্তি ওনার প্যারোলের আবেদন করেন এবং এটা খুব দ্রুততার সাথে। ধরুন যে 2024-এর 14 আগস্ট তার বোন মারা যায় সকাল 10:30টার দিকে এবং বিকালের মধ্যে তার প্যারোলটি হয়ে যায়। মানে আপনি চিন্তা করেন যে কত দ্রুততার সঙ্গে হয়েছে। এবং শুধু তাই না, এর মধ্যে একটি হেলিকপ্টার রেডি হয়ে গেছে। সকাল 9:30টায় তাকে হেলিকপ্টার করে সেই বরগুনা, অনেক দূরে, প্রায় 300 কিলোমিটার দূরে, তো সেখানে নিয়ে গেছে। সেখানে তার বোনের জানাজায় সে অ্যাটেন্ড করেছে এবং তারপরে তাকে আবার ফেরত নেওয়া হয়েছে। কিন্তু এখানে আরেকটু মজার বিষয় আছে। প্যারোল কিন্তু কয়েকটা কন্ডিশন জুড়ে দেওয়া হয় যে আপনি এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। তো এখানে পরিষ্কার লেখা ছিল জসিমউদ্দিন রহমানের প্যারোলে যে আপনি রাজনৈতিক কোনো ইভেন্ট অথবা রাজনৈতিক কোনো বক্তব্য দিতে পারবেন না। কিন্তু উনি যে প্রায় আধা ঘন্টা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং নানান ধরনের কথা বলেছেন, সেখানে পুলিশের সদস্য ছিল, প্রশাসন ছিল, কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। বরং পরবর্তী 10 দিনের মধ্যে উনি বেল নিয়ে জেল থেকে বের হয়ে গেছে। পেরোলের মুক্তির ক্ষেত্রে কিন্তু নির্দেশনার মধ্যে কিন্তু একটা বিষয় একদম উল্লেখ করা আছে, দূরত্ব বিবেচনায় সময় নির্ধারণ করা হবে। সেই ক্ষেত্রে কিন্তু হেলিকপ্টারে যাওয়া আসায় কিন্তু দূরত্ব কমে আসে, তারপরে তার জন্য যেটুকু সময় দেওয়া হয়েছিল তারও অনেক পরে তিনি এসেছেন, এরকম তো একটা সংবাদ দেখেছিলাম। প্রথমত হচ্ছে উনি সময় যে কন্ডিশন দেওয়া হয়েছিল যে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য, সেটা উনি দিয়েছেন এবং তিনি 12:30টার মধ্যে ফেরার কথা ছিল। 9টা থেকে 12:30, এটা
এই সময়টাকে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। হুম। তার পরবর্তী সময় ফিরেছে। কিন্তু আপনি ধরুন যে যদি আমরা বাগেরহাট এবং যশোরের দূরত্ব বিবেচনা করি, মাত্র 95 কিলোমিটার, এবং সেখানে কিন্তু পুলিশ ভ্যান বা মাইক্রোবাসে যেতে খুব বেশি সময় লাগার কথা না, 1.5 ঘন্টা মতো সময় লাগার কথা, এবং তাকে যদি 4 ঘন্টা বা 5 ঘন্টার জন্য প্যারোল দেওয়া যেত তাহলে খুব মানে এখানে আপনি দূরত্ব আসলে কোনো যুক্তি হতে পারে না, কারণ 90-95 কিলোমিটার আসলে খুব বেশি দূরত্ব না। সো না, দূরত্ব বিবেচনা আপনি সেই অনুযায়ী অথরিটি টাইম ঠিক করবে যে কত ঘন্টার জন্য হ্যাঁ। দিবে। এখন কারো যদি জার্নি টাইম হয় 10 ঘন্টা, তাহলে নিশ্চয়ই তাকে আমি 12 ঘন্টা হইলেও দিতে হবে, সেটাই আমি বলতে চাইছি আর তো কি। এখানে সাদ্দামের ক্ষেত্রে যেটা হয়েছে এটা আসলে পুরোপুরি রাজনৈতিক, এবং ধরেন কিছু পলিটিক্যালি অ্যালাইন সরকারি কর্মকর্তাদের অতি উৎসাহিত কিছু ব্যবস্থা, হ্যাঁ, তো তারা মনে করেছে যে সে যেহেতু পতিত সরকারের রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল, তো তাকে আমরা দিব না, না দিলে কি হবে। আজকে হাইকোর্ট সম্ভবত জামিন দিয়েছেন সাদ্দাম হোসেনকে। তো আমাদের রাষ্ট্রটা আসলে খুবই অদ্ভুতভাবে চলে, মানে কোথাও কোনো প্রতিবাদ, কোনো সমালোচনা, আন্দোলন না হলে মনে হয় এই রাষ্ট্রে কোনো কিছু হয় না। আপনি খেয়াল করেছেন সরকারও কিছু করতে চায় না। বিতর্ক তৈরির পরে জামিন হলো। হ্যাঁ। আরেকটা ঘটনা আমার মনে পড়ে যে আপনার আওয়ামী লীগ আমলে যখন কিশোর মোস্তাকদেরকে জেলে নেওয়া হলো, তো যখন মোস্তাক জেলে মারা গেলেন, তারপরে যখন আবার কিশোরের বিষয়টা আলোচনায় আসলো, তারপরে কিশোরের জামিন হয়ে গেল। তার আগে কিন্তু 1 বছরের বেশি নানা জায়গায় ঘুরেও কিন্তু জামিন হয় নাই। তাহলে আমাদের এইরকম জামিন কিন্তু মানুষের অধিকার, তো সেই অধিকার পাইতে কি সবসময় এরকম দুর্ঘটনা হইতে হবে? কিন্তু জামিন বলেন, প্যারোল বলেন, বিশেষ করে জামিনের বিষয়টা আসলে আপনি আইনগত অধিকারের চেয়ে এখানে রাজনীতিটা বেশি। আপনি ধরুন যে এই শেখ হাসিনা সরকার পতনের পরে প্রফেসর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেগুলো হচ্ছে সেগুলোকে আপনি কিভাবে বিচার করবেন? একদিকে হচ্ছে যে দেধারছে এক দলের বা কিছু লোকজন বেরিয়ে যাচ্ছে, আর একদিকে কিছু লোকজন অ্যারেস্ট হচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের কোনো ভিত্তি নাই, কিন্তু তারা মাসের পর মাস, 1 বছরের বেশি সময় তারা জেল খাটছেন, কিন্তু তারা বারবার বেলের, জামিনের আবেদন করে পাচ্ছে না। একই আইন, একই আদালত, একই সরকার, কিন্তু আপনার জন্য এক ধরনের প্রয়োগ, আমার জন্য আরেক ধরনের প্রয়োগ। সো এই রাষ্ট্রটি আসলে এই নীতি অনুযায়ী চলতে পারে না। ওয়াইড অ্যাঙ্গেলে তো এয়ার পলিউশন নিয়ে 3টা সিরিজ করা হচ্ছে, জি। আজকে এর প্রথম পর্ব যাচ্ছে। জি। প্রথম পর্বে কি আছে আসলে? আজকেরটা আমরা করেছি হলো ওপেন স্পেসে যে সব আবর্জনাগুলো আমরা পুড়াই, রাস্তাঘাটে, স্কুলের সামনে, বাসার সামনে, অনেক স্পেসগুলোতেই যে আমরা আবর্জনাগুলো পুড়াই, সেই পলিউশনটা নিয়ে। সো সেটাতে আমরা অনেক সময় ঢাকায় দেখি যে অনেক ধরনের এই ধরনের ওপেন স্পেসে এই ধরনের পোড়ানো হয়, যেটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এবং এটার এগেনস্টে একটা লও আছে, এয়ার পলিউশন কন্ট্রোল রুল, যেটা 2022-এ করা হয়েছে। সেখানে এটাকে স্ট্রিক্টলি মানা করে দেওয়া হয়েছে, উই ক্যানট ডু দিস। এবং এটার একটা আছে যে ওনারা চাইলে ওনারা 2 লক্ষ টাকা ফাইনও করতে পারে এবং 2 বছরের জেলও হতে পারে। কিন্তু আমরা তো এগুলো আসলে, আমাদের তো অনেক লজই থাকে যেটা আমরা উই ডোন্ট ফলো। সো সিমিলারলি এটাও আমরা ফলো করি না, despite the hazards and the risks that the health goes through for this. So এটা নিয়ে আমাদের ফার্স্ট পার্টটা আমরা করেছি আমাদের আচ্ছা, এই এই ওয়াইড যে অ্যাঙ্গেলে। রাস্তাঘাটে, বাড়ির সামনে বিভিন্ন জায়গায় জি। ময়লা পুরানো হয়, এইটা তো বেসিক্যালি সিটি কর্পোরেশনের ওয়েস্ট ম্যানেজমেন্টটা ঠিক নাই বলেই হচ্ছে নাকি? জি, আই গেস, বিকজ না হলে এই ধরনের ওপেনলি এইভাবে কিভাবে, মানে যত্রতত্রই তো আমরা দেখছি। এবং এটার জন্য যেরকম উইন্টারে আমরা দেখি দ্য হসপিটালস আর ফুল অফ রেসপিরেটরি প্রবলেম কেসেস, তারপরে সিওপিডিটা বেড়ে যায় উইন্টারে সবার, ওকে। অ্যাস্থমা, ব্রঙ্কাইটিস এগুলো বেড়ে যায়। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্টাডিতে ক্লিয়ারলি বলা আছে যে আমাদের থাউজেন্ডস অফ প্রিম্যাচিওর ডেথস হয় অ্যানুয়ালি বাংলাদেশে বিকজ অফ এয়ার পলিউশন। ল এনফোর্সমেন্ট এজেন্সিকে তো আর এই ধরনের কোনো কিছু, ইভেন আমি এই শহরেও দেখছি যে সন্ধ্যার পরে মানুষ এইভাবে ময়লা টয়লা দিয়ে আগুন জি। চলে আগুন থামাচ্ছে, কিন্তু পুলিশ পাশে দিয়ে যাচ্ছে বা হ্যাঁ। কেউ কিছু বলতেছে। ইটস এ ভেরি করা যায়। স্যাড থিং। আমাদের দেশে অনেক ধরনেরই ল আছে, বাট সেগুলো আমরা ইউজ হতে ঠিক দেখি না। সেগুলো আমরা উই ডোন্ট সি দেম ইনটু কামিং ইনটু অ্যাকশন।
আচ্ছা, তাহলে এই যে প্লাস্টিক ওয়েস্ট বলে, টায়ার ওয়েস্ট বলে, নানান কিছু, সিটি কর্পোরেশনকে দেখি তো সকালবেলা বা সারাদিন ময়লা নিচ্ছে বিভিন্ন বাড়ির সামনে থেকে, জি। তাহলে এই ময়লাগুলো মানুষের হাতে যায় কিভাবে? আই গেস ওনারা তো সকালবেলায় নেয়, তারপরে দের ইজ দ্য হোল ডে। ঢাকা হ্যাজ বিকাম এক্সট্রিমলি ডেন্সলি পপুলেটেড, সো এটা আই থিঙ্ক ইটস অ্যান অল ডে থিং যে ময়লাটা আসছে আর ইয়ে করছে। আমরা ওইভাবে কিন্তু সারাদিন ঠিক উঠাই না, প্রতি সকালে আমরা দেখি যে সিটি কর্পোরেশনের ইয়েটা নেয়। সো দ্যাট আই গেস লিডস টু দিস এক্সট্রা ওয়েস্ট দ্যাট পিপল বার্ন। আজকে আমাদের ফ্রন্ট পেজে একটা স্টোরি আছে যে জামাতের এক স্থানীয় নেতার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে আছে। এই সংবাদে আসলে আছে কি? ঘটনার সূত্রপাত ঘটে যখন বরগুনা জেলার জামায়াত ইসলামীর জেনারেল সেক্রেটারি মোহাম্মদ শামীম আহসান তার নির্বাচনী জনসভায় ইসলামী ছাত্র শিবিরের সাফল্য তুলে ধরতে গিয়ে এবং ইসলামী ছাত্র শিবিরের মতো জামায়াত ইসলামও আসলে দেশের জন্য অনেক উন্নয়নের কাজ করতে পারবে, সেই সেই বিষয়টি তুলে ধরতে গিয়ে তিনি প্রসঙ্গক্রমে টেনে নিয়ে আসেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নাকি একসময় বেশ্যাখানা ছিল। তো এরকম একটি অসংবেদনশীল শব্দ ব্যবহার করার পর আসলে শিক্ষার্থী, শিক্ষক এবং নারী অধিকার কর্মী যারা রয়েছেন তাদের সবার মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আমরা দেখতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা কিভাবে এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন এবং পাশাপাশি উদ্বিগ্ন হয়েছেন শিক্ষকরাও, এবং পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন। এমনকি গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মোহাম্মদ শামীম আহসানের সেই বক্তব্যের জের ধরে তার কুশপুত্তলিকাও দাহ করা হয়। তো সব মিলিয়ে আসলে তার এই বক্তব্যের কারণে যে একটি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং শিক্ষক, শিক্ষার্থী সহ নারী অধিকার কর্মী সবাই যে এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। যদিও পরবর্তী সময়ে শামীম আহসান টাইমসকে নিশ্চিত করেন যে তিনি এই বক্তব্য প্রত্যাহার করছেন এবং সাংগঠনিক চাপেই তিনি এই বক্তব্য প্রত্যাহার করছেন, কিন্তু প্রকাশ্য ক্ষমা চাওয়ার যে বিষয়টি সেটি এখনো সবার কাছে স্পষ্ট হয়ে ওঠেনি। এই বক্তব্যের পরে জামাতের আনুষ্ঠানিক কি কোনো প্রতিক্রিয়া দিয়েছে? জামাতে ইসলামী অফিসিয়ালি কোনো রিয়াকশন দিয়েছে? তার এই বক্তব্যের পর জামায়াত ইসলামী আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য এখনো দেয়নি, কিন্তু মোহাম্মদ শামীম আহসান যিনি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে সাংগঠনিক চাপ তাকে ফিল করতে হচ্ছে, তাকে ফেস করতে হচ্ছে। যারা এটা নিয়ে সোচ্চার হয়েছেন, যেসব অধিকার কর্মী, নারী এবং শিক্ষার্থীরা, তারা এখন কি দাবি জানাচ্ছেন? যেসব নারী শিক্ষার্থীরা, আমরা দেখেছি নারী শিক্ষার্থীর পাশাপাশি পুরুষ শিক্ষার্থীরাও আসলে এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন এবং সবার একটাই দাবি যে মোহাম্মদ শামীম আহসানকে এই বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এবং এর পাশাপাশি আরেকটি বিষয়ও উঠে আসছে যে ওই একই দিনই জামায়াত ইসলামীর বগুড়ার জনসভায় আমির শফিকুর রহমান বলেছিলেন যে নারীরা মায়ের জাত, নারীদের মায়ের মতো সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। অথচ একই দিনে যখন মোহাম্মদ শামীম আহসান এরকম একটি অসংবেদনশীল বক্তব্য দিলেন, সেই ক্ষেত্রে আসলে জামাতের দ্বিচারিতা বা বক্তব্যের মধ্যে এক ধরনের সংঘাত তৈরি হয়েছে, যার কারণে আসলে শিক্ষক, শিক্ষার্থী এবং নারী অধিকার কর্মীরা বলছেন যে জামায়াত ইসলামীর একটি বক্তব্য বা একটি আদর্শতে আসলে ফিক্স থাকা উচিত। এই কয়দিন তো বাংলাদেশ ক্রিকেট টিম টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না এটা নিয়ে আলোচনা ছিল, বাট শেষ পর্যন্ত তো এটা সেটেল হয়ে গেছে যে বাংলাদেশ আর যাচ্ছে না। কিন্তু আজকে যে খবরটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী, সেটা হলো যে আইসিসি বাংলাদেশের কোনো জার্নালিস্টকে অ্যাক্রিডিটেশন দিচ্ছে না। আইসিসি এখন যেই কাজগুলো করছে বাংলাদেশকে বাদ দেওয়া থেকে শুরু করে অবশ্যই বিতর্কিত, অ্যান্ড এটাও ওয়ান অফ দোজ বিতর্কিত ডিসিশনস। তো এর আগে আইসিসি একটা সিকিউরিটি অ্যাসেসমেন্ট মেইল দিয়েছিল বিসিবিকে, সেখানে অবশ্য তারা কনফার্ম করেনি যে বাংলাদেশ আসাটা একেবারে রিস্কি হবে, কোনো কনফার্মেশন মেইল ছিল না, একটা সিকিউরিটি অ্যাসেসমেন্ট ইমেইল ছিল বিসিবিকে দেওয়া যে স্ট্যান্ডে যদি ফ্যানরা বাংলাদেশের জার্সি পরে ঘুরে, বাংলাদেশের টিমে যদি মুস্তাফিজুর রহমান থাকে তাহলে বাংলাদেশের জন্য রিস্ক হবে, এরকম 2-3টা কন্ডিশন তারা দিয়ে দিয়েছিল। এখন তারা কি সেটাই চিন্তা করে দিচ্ছে কি অ্যাক্রেডিটেশন দিল না কিনা? কিন্তু বাংলা জার্নালিস্টদের গায়ে তো জার্সি থাকে না। হ্যাঁ, তারপরও জার্নালিস্টদের মধ্যে অনেকে পরিচিত মুখ আছেন যারা স্টেডিয়াম পাড়ায়, যারা খুব ক্রেজি ক্রিকেট ফ্যান্স,
তারা এই চেহারাগুলোকে চিনে। স্পেশালি বাংলাদেশের ম্যাচগুলো কলকাতায় হওয়ার কথা ছিল এবং অনেক ম্যাচই কলকাতায়, জার্নালিস্টরা কলকাতায় ম্যাচ কভার করতে যাবে, বাঙালিরা অনেক জার্নালিস্টের চেহারা চিনেন। যেই খবরটা পেয়ে আমি ইন্ডিয়ান হাই কমিশনে ফোন দিয়েছিলাম, সেইখানকার একজন উচ্চপদস্থ কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে এই পর্যন্ত তারা কোনো বাংলাদেশি সাংবাদিক, ফটোগ্রাফার কারো কোনো ভিসা অ্যাপ্লিকেশন পাননি। এইটা কি অ্যাক্রিডিটেশনের সাথে জড়িত বিষয়টা? অবশ্যই অ্যাক্রিডিটেশন পাননি বলেই হয়তো ভিসা অ্যাপ্লিকেশন করেনি, কারণ অ্যাক্রিডিটেশন যদি না পেয়ে থাকে তাহলে মাঠে যে কভার না করে থাকে তাহলে ইন্ডিয়া গিয়ে কোনো কাজও নেই আমাদের জার্নালিস্টদের। এই পর্যন্ত কতজন সাংবাদিককে আইসিসি রিফিউজ করেছে ভিসা বা অ্যাক্রিডিটেশন থেকে? আচ্ছা, এখন পর্যন্ত যতজন পরিচিত ভাই ব্রাদার আছেন জার্নালিস্ট, আমি এখন পর্যন্ত কাউকেই পাইনি যে পেয়েছেন অ্যাক্রিডিটেশন। সবারটাই রিজেক্ট হয়েছে মোটামুটি। শুধু একজন কনফার্ম করতে পারি, তানভিন তামিম, উনি একজন ফটোগ্রাফার, উনি অ্যাক্রিডিটেশন পেয়েছেন, উনি 17 তারিখে অ্যাপ্লাই করেছিলেন। 17 জানুয়ারিতে তো আর জানা যায়নি যে বাংলাদেশ খেলতে যাচ্ছে না, তার মানে বাংলাদেশ না যাওয়ার ডিসিশনের আগেই তার অ্যাক্রিডিটেশন হয়েছে। তার মানে এই অন্য যারা বাংলাদেশ যাবে না জানার পরে অন্য যারা অ্যাপ্লিকেশন করেছেন, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন তাদের সবারই বাতিল হয়েছে? এখন পর্যন্ত যারাই অ্যাপ্লাই করেছে তারাই মানে রিফিউজালটা পেয়েছে। আজকে আমাদের লিডে জামায়াতের নির্বাচনী প্রচারণায় ধর্মীয় কার্ড ব্যবহার নিয়ে, ওইটাতে আসলে আছে কি? আসলে এই বিতর্কটি অনেক পুরনো, যে বাংলাদেশের রাজনীতিতে কয়েকটি দল ধর্মকে ব্যবহার করে। এর মধ্যে কয়েকটি দলের মধ্যে যারা একটু মাঠে, যাদের সমর্থন কিছুটা বেশি, সেই জামাতে ইসলামীর বিরুদ্ধে এই অভিযোগটি অনেক দিন আগে থেকেই হয়ে আসছে। তারা নির্বাচন এলেই ধর্মকে তাদের প্রচারের স্বার্থে ব্যবহার করে। আমাদের যে সংবাদটি, এতেও সেটি বলা হয়েছে, যদিও এই অভিযোগটি যখন করা হয় তাদের বিরুদ্ধে, তাদের কেন্দ্রীয় নেতারা বরাবরই এটি অস্বীকার করেন যে তারা আসলে এইরকম ধর্মকে ব্যবহার করে কিছু করেন না। কিন্তু আমাদের এই রিপোর্টটিতে প্রমাণ হিসেবে দেখানো হয়েছে যে তাদের কোন নেতা কোথায়, কবে, কিভাবে ধর্মকে ব্যবহার করে ধর্মের নামে এই প্রচার চালিয়েছেন, সেগুলি তুলে ধরা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে নির্বাচনী আইন, যেটি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 বা সংক্ষেপে আরপিও নামে বেশি চেনে লোকজন, সেটাতে কিন্তু সেই প্রাচীনকাল থেকে এই আইনটিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ আছে। নিষিদ্ধ অর্থাৎ শাস্তিমূলক অপরাধ হিসেবে চিহ্নিত করা আছে। এই কারণেই তাদের বিরুদ্ধে সবসময় এই অভিযোগটি যখন আনা হয় তারা সেটি অস্বীকার করে, কারণ স্বীকার করলে তারা সেই অপরাধী হিসেবে নিজেদেরকেই চিহ্নিত করবে। কিন্তু এই যুগে তো আসলে অস্বীকার করার সুযোগ নেই, কারণ যে বা যারা যে বক্তৃতা দিচ্ছেন বা সেদিন যে বলা হচ্ছে যে সবগুলিরই রেকর্ড থেকে কিন্তু যাচ্ছে। রেকর্ড থেকে যাচ্ছে, ইউটিউবে, ফেসবুকে, ইভেন সর্বত্র রেকর্ড থেকে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর পরেও নির্বাচন কমিশন এগুলি নিয়ে কোনো ব্যবস্থা নেয় না। তাদেরকে জানানোর পরেও তারা সেই তদন্তের নামে সময়ক্ষেপণ বা নানানভাবে সময়ক্ষেপণ করে সেগুলি দেখে না। তো এইবার যে প্রসেস, তাতে তো ইলেকশন শেষ হয়ে যাওয়ার অনেক সময় শেষ হয়ে যেতে পারে, এরকম একটি অবস্থা। আর সবচেয়ে বড় যেটি, যে এইবার তাদের ধর্মের ব্যবহারটা অতিমাত্রায় বেশি। ধর্মকে ব্যবহার করে যে জামায়াতে ইসলামীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, বেহেশতের টিকিট বিক্রি করা তারা অতীতে বলেছে। এইবার বলছে যে এমনকি আল্লাহর কাছে যদি বলা হয় যে আমি জামাতকে ভোট দিয়েছিলাম, তাহলে হয়তো তার পাপ অনেক স্খলন হয়ে যেতে পারে, পাপ মাফ করে দিতে পারে। এই ধরনের প্রচার তাদের স্থানীয় নেতারা, স্থানীয় বলতে ঢাকার বাইরে যেসব প্রার্থী আছেন, প্রার্থীর পক্ষের লোকজন আছেন, স্থানীয় জামাতে ইসলামীর নেতারা আছেন, তারা এইসব বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। সুতরাং এটি যেটি দাবি করে জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব যে তারা ধর্মকে ব্যবহার করছে না, এটি যে সত্যি নয়, আমাদের রিপোর্টে সেটি তুলে ধরা হয়েছে। জামাতে ইসলামীকে ভোট দেওয়া হচ্ছে ইমানি দায়িত্ব। কোনটি ইমানি দায়িত্ব, কোনটি ইমানি দায়িত্ব নয়, সেটি তো ধর্মে বলা আছে। সেখানে কি কখনো বলা আছে যে কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়া সেই দায়িত্ব? কিন্তু জামাত যখন ধর্মীয় কার্ড খেলতেছে, তখন কিন্তু বাধ্য হয়ে বিএনপিকেও কিন্তু এই ধর্মীয় বিষয়গুলো টেনে আনতে হচ্ছে। যেমন তারেক রহমান সিলেটের সমাবেশে যেভাবে আবার এই প্রসঙ্গগুলো টেনে নিয়ে আসতেন, মোটামুটি ধর্মকেই টেনে নিয়ে আসতেন, তাদের ওইটার জবাব দিতে যে সেটি জবাব দিতে হচ্ছে। কারণ আমাদের দেশে এখনো আমাদের গ্রামে গঞ্জের ধর্মপ্রাণ মানুষ মাওলানা টাইপের মানুষের কথায় বিভ্রান্ত হয়। তারা বিশ্বাস করতে চায় যে এই লোকটি হয়তো এরকম পরহেজগার লোক,
তার কথা মনে হয় সত্যিই হবে। তো এইভাবে তারা বিভ্রান্ত করতে পারে, আর এই বিভ্রান্ত যাতে করতে না পারে সেজন্যই তাদের যে প্রধান প্রতিপক্ষ বিএনপি, তারা এখন চেষ্টা করছে মানুষকে বোঝানোর যে এই দলটি ধর্মের নামে যা যা বলছে সেটি ঠিক নয়। বাট সেইটি বলতে গিয়ে কিন্তু বিএনপিও কিন্তু ধর্মকে টেনে নিয়ে আনতেছে। সেই ক্ষেত্রে কি হচ্ছে, দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপই ধর্মকে ব্যবহার করছে। একটি পক্ষ সেই সুযোগটি আরেকটি পক্ষকে তৈরি করে দিচ্ছে, কিন্তু দুটি নিষিদ্ধ। আমাদের নির্বাচনী আইনে নিষিদ্ধ, আমাদের আচরণ বিধি যেটি নির্বাচনী আচরণ বিধি, আমাদের আরপিওর ৭৭ ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ। এখন তো আর ইনকোয়ারি করে সময় নষ্ট করার কিছু নাই, যারা যা বলছে সব রেকর্ড আছে, তাহলে নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না? এটি আসলে নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন আমাদের দেশে বড় দলগুলির প্রতি বরাবরই কিছুটা পক্ষপাতিত্ব দেখায়। পক্ষপাতিত্ব শব্দটা যদি নাও ঠিক হয়, কিছুটা নমনীয় থাকে। তো এখনকার বাস্তবতায় জামাতে ইসলামী একটি বড় দল। মাঠে যদি আমরা দুটি দল দেখি প্রধান প্রতিদ্বন্দ্বী, একটি বিএনপি আর একটি জামাতে ইসলামী, সুতরাং তারা জামাতে ইসলামীর এই দিকটির প্রতি নমনীয় ভাব দেখাচ্ছে। কারণ নির্বাচন কমিশনকে দুই রকমের ক্ষমতা দেয়া আছে, যে যদি কেউ আচরণ বিধি লঙ্ঘন করে, যদি কেউ আরপিও লঙ্ঘন করে, অপরাধ করে, তাহলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি স্থানীয়ভাবে সেটি তদন্ত করতে পারে। সেই তদন্তটি দুই রকমের হতে পারে, কেউ অভিযোগ করলে অথবা স্বতঃপ্রণোদিত হয়েও সেই কমিটিটি এই তদন্ত করতে পারে। এক। দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচন কমিশন ঢাকায় বসে তারাও কেউ যদি তাদের কাছে সরাসরি অভিযোগ করে, তারাও সেটি তদন্তের নির্দেশ দিতে পারে, অথবা স্বপ্রণোদিত হয়ে তারাও তদন্তের নির্দেশ দিতে পারে। সুতরাং কেউ অভিযোগ করতেই হবে সেটিও কিন্তু ঠিক নয়। দুইভাবে কেউ করতেও পারে, না করলেও নির্বাচন কমিশন নিজে থেকে করতে পারে, কিন্তু নিজে থেকে তারা কিছু নির্বাচন করছে কমিশন না। যেভাবে এইরকম নমনীয়তা দেখাচ্ছে, তাহলে ফেয়ার ইলেকশন কিভাবে হবে? ফেয়ার ইলেকশন নিয়ে তো প্রশ্ন থেকেই যায়, কারণ আমরা দেখছি যে প্রধান যে দুই দল, এখনকার প্রতিদ্বন্দ্বী দুই দলই কিন্তু ফেয়ার ইলেকশন হবে কিনা সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করছে। দুই দলই বলছে যে ওই দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে, কৌশল করছে। সুতরাং কৌশল যে কিছু একটা হচ্ছে তারা নিজেরাই স্বীকার করছে। দুটি প্রধান দল যারা এখনকার মাঠে, এদের বাইরে আর কোনো দল দৃশ্যমান নয় অতটা, সেই প্রধান দুই দল নিজেরাই একে অপরকে বলছে যে নির্বাচনে নানা রকমের কৌশল করা হচ্ছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের নানা কিছু দেখা যাচ্ছে, তারা একে অপরকে বলছে। তো দুই পক্ষই যখন বলছে, আমরা মেনে নিতে বাধ্য যে আসলে এরকম কিছু হচ্ছে।